আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা যে বিশাল পৃথিবীতে বাস করছি সেটি আসলে কিভাবে তৈরি হলো? আর যদি বলি, আমাদের এই পুরো মহাবিশ্বটা একসময় একটা ছোট্ট বিন্দুর মতো ছিল, যা একটা প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা চলে এসেছি আপনাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ে, যেখানে আমরা জানব পৃথিবীর উৎপত্তি ও গঠনের আসল রহস্য। বিজ্ঞানীদের সেই বিখ্যাত বিগ ব্যাং তত্ত্ব থেকে শুরু করে আমাদের পায়ের নিচের মাটির গভীরে কি লুকিয়ে আছে, আর কেনই বা হুট করে চারপাশ কেঁপে উঠে ভূমিকম্প হয়, সবকিছুর সহজ উত্তর মিলবে আজকের ক্লাসে। কোনো গাইড বইয়ের মুখস্থ বিদ্যা ছাড়াই, একদম আনন্দের সাথে গল্পে গল্পে শিখতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। চলুন মহাবিশ্বের রহস্যের খোঁজে যাত্রা শুরু করা যাক। বইয়ের 103 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। দ্বাদশ অধ্যায়, পৃথিবীর উৎপত্তি ও গঠন। হাজার হাজার বছর ধরে মানুষ চিন্তা করেছে কিভাবে পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমাজে এ বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে। তবে তথ্য প্রমাণের ভিত্তিতে বেশিরভাগ বিজ্ঞানী এখন একটি তত্ত্বকে গ্রহণ করেন। এই তত্ত্বে বলা হয় যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এই মহাবিশ্বের একটি গ্রহ পৃথিবী। পৃথিবীর বাইরের দিকটি আমরা দেখতে পাই, কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সহজে বোঝা যায় না। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা করা যায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এ ধরনের ঘটনা থেকে। এই অধ্যায় শেষে আমরা পৃথিবীর উৎপত্তির ঘটনা বর্ণনা করতে পারব, পৃথিবীর গঠন ব্যাখ্যা করতে পারব, পৃথিবী, সূর্য ও চন্দ্রের পরিচয় ব্যাখ্যা করতে পারব, ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারব। পাঠ 1 ও 2, মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। তোমরা জান, আমরা পৃথিবী পৃষ্ঠে বাস করি। আমরা উপরের দিকে তাকালে কি দেখতে পাই? দিনের বেলায় দেখি সূর্য, কখনো দেখি মেঘ। মেঘ না থাকলে রাতের আকাশে দেখি চাঁদ, নক্ষত্র বা তারা। কখনো কি প্রশ্ন জেগেছে মনে, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? সূর্য, তারা, চাঁদ এরা কিভাবে সৃষ্টি হয়েছে? বিভিন্ন সমাজে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে। যেমন প্রাচীন চীনের রূপকথায় বলা হয় যে একটি বিশাল ডিম থেকে প্রথমে একটি দৈত্য জন্ম নেয়। সেই দৈত্যের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছুর জন্ম। বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার করে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 1370 কোটি বা 13.7 বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্ব একটি অসীম ঘনত্বের ও প্রচণ্ড উত্তপ্ত বিন্দুভরে ঘনীভূত ছিল, যা বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বলা হয়। মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা তৈরি হয়। তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। এভাবে সূর্য ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়। একদিকে তখন ছোট ছোট কণা মিলে জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছিল, একই সাথে তখন মহাবিশ্ব আরও সম্প্রসারিত হচ্ছিল। চিত্র 12.1, মহাবিস্ফোরণ। মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন সূর্য যে ধূলিকণা ও গ্যাস থেকে তৈরি হয়েছিল তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তারপর এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। চিত্র 12.2, মহাবিশ্ব সম্প্রসারণের বেলুন মডেল। মহাবিস্ফোরণের সমর্থনে প্রমাণ। মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে। এর একটি প্রমাণ হল মহাবিশ্ব এখনও বিস্তৃত বা সম্প্রসারিত হচ্ছে। মহাকাশের গ্যালাক্সি, ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কাজেই ধারণা করা হয় যে সুদূর অতীতে এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল। বিস্ফোরণের মাধ্যমে এরা আলাদা হয়েছে। মহাবিশ্ব ও পৃথিবীর জন্মকথা। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের সৃষ্টি কোনো রূপকথার ডিম থেকে হয়নি, বরং এটি হয়েছে একটি প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে। মহাবিস্ফোরণ, বিগ ব্যাং, আজ থেকে প্রায় 13.7 বিলিয়ন বছর আগে একটি অতি ক্ষুদ্র, প্রচণ্ড উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিশ্বের জন্ম হয়। এই বিশাল বিস্ফোরণকেই বলা হয় বিগ ব্যাং। জ্যোতিষ্ক সৃষ্টি। বিস্ফোরণের পর মহাবিশ্ব দ্রুত ঠান্ডা হতে থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণা একত্রিত হয়ে নক্ষত্র, যেমন সূর্য, গ্যালাক্সি ও অন্যান্য জ্যোতিষ্ক তৈরি করে। পৃথিবীর উৎপত্তি।
সূর্য সৃষ্টির পর তার অবশিষ্ট ধূলিকণা ও গ্যাস মহাকাশে ভেসে বেড়াত। আজ থেকে প্রায় 4-5 বিলিয়ন বছর আগে সেই ধূলিকণাগুলো মহাকর্ষ বলের প্রভাবে একত্রিত হয়ে আমাদের এই পৃথিবী গঠন করে। মহাবিশ্ব যে বড় হচ্ছে তার প্রমাণ। আপনি যে বেলুন মডেলের কথা উল্লেখ করেছেন, সেটি মহাবিশ্বের প্রসারণ বোঝার জন্য সবচেয়ে সহজ উদাহরণ। সম্প্রসারণ। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে মহাকাশের গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এর মানে হল মহাবিশ্ব স্থির নয়, বরং এটি প্রতিনিয়ত বড় হচ্ছে। অতীতের ধারণা, যেহেতু সবকিছু দূরে সরে যাচ্ছে, তাই যুক্তি অনুযায়ী অতীতে এরা অবশ্যই এক জায়গায় জড়ো ছিল, ঠিক যেন একটি বেলুন ফোলানোর আগে তার গায়ের বিন্দুগুলো কাছাকাছি থাকে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন জানার উপায়। আমরা পৃথিবীর ওপরে থাকলেও এর ভেতরে কি আছে তা সরাসরি দেখা সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা নিচের দুটি প্রাকৃতিক ঘটনার মাধ্যমে ভেতরের গঠন সম্পর্কে ধারণা পান। ভূমিকম্প। ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর ভেতর দিয়ে যাওয়ার সময়ে তার গতি প্রকৃতি বিশ্লেষণ করে স্তরগুলো সম্পর্কে জানা যায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা প্রমাণ করে যে পৃথিবীর কেন্দ্র এখনও প্রচণ্ড উত্তপ্ত ও তরল অবস্থায় আছে। মনে রাখার মতো কিছু তথ্য। বিষয়। সময়কাল। মহাবিশ্বের বয়স প্রায় 13-7 বিলিয়ন বছর। পৃথিবীর বয়স প্রায় 4-5 বিলিয়ন বছর। সৃষ্টির মূল কারণ। মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। পার্ট 3 ও 4, সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। তোমরা জেনেছ, আমরা যে সৌরজগতে বসবাস করি তা মিল্কি ওয়ে বা আকাশ গঙ্গা ছায়াপথের অংশ। আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের একটি নক্ষত্র সূর্য। এটি একটি নক্ষত্র কারণ এর নিজের আলো আছে। সূর্য আসলে গ্যাসের একটি পিণ্ড। এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাহায্যে একত্র হয়ে থাকে। হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়। এরপর সেই তাপ ও আলো সবদিকে ছড়িয়ে পড়ে। সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে। তা থেকে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্যকে কেন্দ্র করে মহাজাগতিক বস্তু ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল মহাজাগতিক বস্তু ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গাই ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি মহাজাগতিক বস্তু বা জ্যোতিষ্ক। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ। পৃথিবী এমনই একটি গ্রহ। পৃথিবীর আকৃতি গোলকের মতো। পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভর করে। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে আছে। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না। এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না। তাহলে চাঁদকে আমরা আলোকিত দেখি কেন? আসলে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়, তাই আমরা চাঁদকে আলোকিত দেখি। চাঁদ 27 দিন 8 ঘণ্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আকাশে তো সূর্য আর চাঁদকে প্রায় সমানই মনে হয়, তাই না? কেন এমন মনে হয়? সূর্য অনেক দূরে বলে একেও ছোট দেখায়। আচ্ছা, সূর্য যদি একটা ফুটবলের মতো হয় তাহলে পৃথিবী কতটুকু? চিত্র 12.3 সূর্য ও পৃথিবীর আয়তনের তুলনা। পৃথিবী তাহলে হবে একটা বালুকণার সমান। সূর্যের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 109 গুণ বড়। আমরা দেখি পৃথিবী মানুষ ও অন্যান্য জীবের জন্য উপযোগী স্থান। পৃথিবীর বাইরে অন্য গ্রহে, নক্ষত্রে বা উপগ্রহে কি জীবেরা বাস করে? ছোট বড় বা যে কোনো ধরনের জীব? বিজ্ঞানীরা খুঁজছেন যে অন্য কোথাও জীব আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত পৃথিবী ছাড়া অন্য কোথাও জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি। কেন তাহলে শুধু পৃথিবীতেই জীবন আছে? পৃথিবীতে এমন কি আছে যে এখানে জীবেরা বাস করতে পারে? ধারণা করা হয়, সূর্য যখন সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ মহাকাশে গ্যাস ও ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তার লক্ষ লক্ষ বছর পর এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। শুরুর দিকে পৃথিবী বেশ গরম ছিল। এত গরম ছিল যে পৃথিবীপৃষ্ঠ টকবক করে ফুটত। জীবনের জন্য যে তরল পানি দরকার তা ছিল না।
বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না। পৃথিবী এই অবস্থায় থাকলে কোনো জীবের উদ্ভব হতো না। ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি। উত্তপ্ত পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়ুমণ্ডল ও তরল পানির সৃষ্টি। বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি। প্রবাহচিত্র। পৃথিবীতে জীবের উপযোগী পরিবেশের বিকাশ। ধীরে ধীরে পৃথিবী থেকে তাপ সরে গিয়ে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে, আর হালকা পদার্থগুলো পৃথিবী পৃষ্ঠের দিকে রয়ে গেছে। বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডল গঠন করেছে। এরপর পৃথিবী আরও ঠান্ডা হয়ে জলীয় বাষ্প তরল পানি হয়ে সমুদ্র তৈরি করেছে। বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে। এসব উপাদান জীবনের জন্য প্রয়োজনীয়। এসব উপাদান পৃথিবীতে তৈরি হওয়ায় পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে ও জীব টিকে থাকতে পারছে। পাঠ 3 ও 4 থেকে আমরা সৌরজগতের প্রধান 3টি জ্যোতিষ্ক সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আপনার বোঝার সুবিধার্থে মূল বিষয়গুলো নিচে আলোচনা করা হল। 1. সূর্য, শক্তির উৎস। সূর্য আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র এবং এটি একটি নক্ষত্র। গঠন। এটি মূলত একটি বিশাল গ্যাসের পিণ্ড, যেখানে প্রধানত হাইড্রোজেন গ্যাস থাকে। শক্তি উৎপাদন। হাইড্রোজেন গ্যাস যখন পরস্পরের সাথে যুক্ত হয়, তখন প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়। আকার। সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। এর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে প্রায় 109 গুণ বেশি। 2. পৃথিবী, প্রাণের আবাসস্থল। পৃথিবী সূর্যের একটি গ্রহ যা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। আলো ও তাপ। পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই। এটি সূর্যের আলোর ওপর নির্ভর করে। এই আলো ব্যবহার করেই উদ্ভিদ খাদ্য তৈরি করে, যা আমাদের বাঁচিয়ে রাখে। বিকাশ। শুরুতে পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত। ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় ভারী পদার্থ কেন্দ্রে চলে যায় এবং হালকা গ্যাসগুলো বায়ুমণ্ডল গঠন করে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে সমুদ্রে পরিণত হয়। প্রাণের উপযোগী পরিবেশ। অক্সিজেন, নাইট্রোজেন এবং তরল পানির উপস্থিতির কারণেই মহাবিশ্বের এখন পর্যন্ত জানা একমাত্র গ্রহ হিসেবে পৃথিবীতেই জীবন সম্ভব হয়েছে। 3. চাঁদ, পৃথিবীর সঙ্গী। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। আলোকিত চাঁদ। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপরিভাগে পড়ে প্রতিফলিত হয় বলেই আমরা চাঁদকে উজ্জ্বল দেখি। ভ্রমণ সময়। চাঁদ 27 দিন 8 ঘণ্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। আকার। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের মাত্র 50 ভাগের 1 ভাগ। পৃথিবীতে জীবনের বিকাশের প্রবাহচিত্র। বইয়ের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে প্রাণের উপযোগী পরিবেশ যেভাবে তৈরি হয়েছে। ধূলিকণা একত্রিত হওয়া। মহাকাশের ধূলিকণা ও গ্যাস একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি। উত্তপ্ত অবস্থা। শুরুতে পৃথিবী প্রচণ্ড গরম ছিল, যা জীবনের জন্য অনুপযোগী ছিল। শীতলীকরণ। ধীরে ধীরে তাপ বিকিরণ করে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে। বায়ুমণ্ডল ও সমুদ্র সৃষ্টি। হালকা গ্যাস থেকে বায়ুমণ্ডল এবং জলীয় বাষ্প থেকে তরল পানি বা সমুদ্রের সৃষ্টি। উপাদানের ভারসাম্য। অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রাণের স্পন্দন শুরু হয়। একটি মজার তুলনা। বইয়ে বলা হয়েছে, যদি সূর্য একটি ফুটবলের মতো বড় হয়, তবে পৃথিবী হবে একটি বালুকণার সমান। এখান থেকেই বোঝা যায় মহাকাশে আমাদের পৃথিবী কত ছোট, অথচ এর পরিবেশ কত বিস্ময়কর। পাঠ 5। আমাদের বাসভূমি পৃথিবীর গঠন। তোমরা জেনেছ সৃষ্টির প্রথম দিকে পৃথিবী খুব গরম ছিল। তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। পৃথিবী 3টি অংশ নিয়ে গঠিত হয়। হালকা পদার্থ অর্থাৎ বায়বীয় পদার্থ সবচেয়ে বাইরের দিকের অংশ তৈরি করে। একে আমরা বলি বায়ুমণ্ডল। তারপর কিছুটা ভারী পদার্থগুলো তৈরি করেছে পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ। আর সবচেয়ে ভারী পদার্থগুলো মিলে তৈরি করেছে পৃথিবীর ভেতরের অংশ, বায়ুমণ্ডল। যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটিই বায়ুমণ্ডল। তোমরা জানো যে, বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। পৃথিবী সকল কিছুকে তার নিজের দিকে টানে। সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলোও পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে তোমরা যত উপরের দিকে যাবে, বায়ুমণ্ডলকে তত হালকা বা পাতলা পাবে। তাই তোমরা যদি পর্বতের চূড়ায় উঠতে চাও তবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এই স্তরে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে। তোমরা জেনেছ যে মেঘ আসলে জলীয় বাষ্প দিয়ে তৈরি। ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরেই শুরু হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তর ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। এই গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এই স্তর এবং এর উপরের দিকে গ্যাসগুলো খুব কম পরিমাণে আছে। পাঠ 5-এ পৃথিবীর গঠন এবং বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে। পড়ার সুবিধার্থে এই পাঠের মূল অংশগুলো নিচে সহজভাবে উপস্থাপন করা হল। পৃথিবীর স্তর বিন্যাস। পৃথিবী যখন উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, তখন এর উপাদানগুলো তাদের ঘনত্বের ওপর ভিত্তি করে 3টি স্তরে বিন্যস্ত হয়েছে। 1. বায়ুমণ্ডল, সবচেয়ে হালকা বা বায়বীয় পদার্থ দিয়ে গঠিত বাইরের স্তর। 2. ভূপৃষ্ঠ, কিছুটা ভারী পদার্থ দিয়ে গঠিত পৃথিবীর উপরিভাগ। 3. অভ্যন্তরীণ গঠন, সবচেয়ে ভারী পদার্থগুলো দিয়ে গঠিত পৃথিবীর একদম ভেতরের অংশ। বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, পৃথিবীকে চারপাশ থেকে ঘিরে থাকা বায়বীয় আবরণই হল বায়ুমণ্ডল। উপাদান, এটি মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়া এতে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ও আর্গন গ্যাস রয়েছে। ঘনত্ব, পৃথিবীর মহাকর্ষ বলের কারণে বায়ুমণ্ডলের গ্যাসগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি থাকে। তাই নিচের দিকের বাতাস ঘন এবং যত উপরে যাওয়া যায়, বাতাস তত পাতলা হতে থাকে। এই কারণেই পাহাড়ে উঠলে অক্সিজেনের অভাব হয়। বায়ুমণ্ডলের স্তরসমূহ। বইয়ের এই অংশে বায়ুমণ্ডলের প্রধান দুটি স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 1. ট্রপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, বিস্তৃতি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার ওপর পর্যন্ত। বৈশিষ্ট্য, বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস ও মেঘ এই স্তরেই থাকে। আমাদের চারপাশের আবহাওয়া ও জলবায়ুর ঘটনাগুলো এখানেই ঘটে। 2. স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, বিস্তৃতি, ট্রপোস্ফিয়ারের ঠিক ওপর থেকে ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার পর্যন্ত। ওজোন স্তর, এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এখানে ওজোন গ্যাস থাকে। কাজ, ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ইউভি রেজ শুষে নেয়, যা আমাদের ত্বক ও চোখের ক্ষতি থেকে রক্ষা করে। সহজ কথায় মনে রাখার টিপস, আমরা যেখানে বাস করি এবং মেঘ দেখি, তা হল ট্রপোস্ফিয়ার। আমাদের সুরক্ষা কবচ ওজোন স্তর যেখানে থাকে, তা হল স্ট্র্যাটোস্ফিয়ার। এই পাঠটি ভালোভাবে বুঝলে আপনি সহজেই বুঝতে পারবেন কেন উচ্চতায় উঠলে শ্বাসকষ্ট হয় এবং কিভাবে বায়ুমণ্ডল আমাদের সূর্যের তাপ থেকে রক্ষা করছে। পাঠ 6, ভূপৃষ্ঠ। আমরা পৃথিবীর পৃষ্ঠের উপর বাস করি। পৃথিবী পৃষ্ঠের ওপরে বায়ুমণ্ডল আর নিচের দিকে পৃথিবীর অভ্যন্তর ভাগ। আমরা পৃথিবী পৃষ্ঠকে কেমন দেখি? পৃথিবীর পৃষ্ঠের কোন অংশ নরম মাটি, কোন অংশ শক্ত পাথর আর কোন অংশ পানি দ্বারা আবৃত। পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠের 4 ভাগের প্রায় 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। পৃথিবীর একটি মানচিত্র দেখলেই তোমরা বিষয়টি বুঝবে। ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশ জুড়ে আছে বিশাল বিশাল সাগর ও মহাসাগর। এছাড়া আছে লেক বা হ্রদ, নদী, খাল, বিল ইত্যাদি। চিত্র 12.4 পৃথিবীর মানচিত্র। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ। অন্য মহাসাগরগুলো হচ্ছে প্রশান্ত, আটলান্টিক, উত্তর ও দক্ষিণ মহাসাগর। সাগরের পানিতে প্রচুর মাছসহ নানা জীব বাস করে। সাগরের পানির উপর দিয়ে চলে মালবাহী জাহাজ। তোমরা জানো যে বৃষ্টি ও বরফ গলা পানি নদীতে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে। নদী কিভাবে সৃষ্টি হয়েছে? আসলে বরফ গলা পানি ও বৃষ্টির পানি ঢাল বেয়ে নিচে প্রবাহিত হয়ে নদীর সৃষ্টি হয়েছে। আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত। এই পর্বতমালার চূড়ায় অনেক বরফ জমা আছে। এই বরফ গলা পানি যখন পর্বতের গা বেয়ে নেমে আসে তখন সরু নদীর সৃষ্টি হয়। এই সরু নদীর সাথে বৃষ্টির পানি যোগ হয়ে নদী বড় হতে থাকে। নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশে বেশ বৃষ্টি হয়। হিমালয় পর্বতমালায় সৃষ্টি হওয়া নদীগুলো এই বৃষ্টির পানি প্রচুর পরিমাণে বহন করে। তাই পদ্মা, যমুনা ও মেঘনা নদীগুলো বেশ বড়। পাঠ 6 থেকে আমরা আমাদের বাসভূমি ভূপৃষ্ঠের উপরিভাগ এবং এর জল ও স্থলের বটন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। নিচে আপনার জন্য এই পাঠের মূল বিষয়গুলো সংক্ষেপে দেওয়া হল। ভূপৃষ্ঠের গঠন ও বটন। পৃথিবীর উপরিভাগ বা পৃষ্ঠদেশ সব জায়গায় একরকম নয়। কোথাও মাটি নরম,
কোথাও শক্ত পাথর, আবার কোথাও বিশাল জলরাশি। জল ও স্থলের অনুপাত। ভূপৃষ্ঠের 4 ভাগের প্রায় 3 ভাগ পানি এবং মাত্র 1 ভাগ স্থল। প্রধান উৎস, পৃথিবীর বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বিশাল বিশাল সাগর ও মহাসাগর। পৃথিবীর 5টি প্রধান মহাসাগর হল: 1. প্রশান্ত মহাসাগর, 2. আটলান্টিক মহাসাগর, 3. ভারত মহাসাগর, 4. উত্তর মহাসাগর, 5. দক্ষিণ মহাসাগর। নদী ও পাহাড়ের সম্পর্ক। নদীগুলো কিভাবে তৈরি হয় এবং আমাদের বড় নদীগুলোর উৎস কী, তা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। নদীর সৃষ্টি: পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ যখন গলে যায় এবং এর সাথে বৃষ্টির পানি যুক্ত হয়, তখন সেই পানি ঢাল বেয়ে নিচে নামতে থাকে। এভাবেই সরু নদীর জন্ম হয়। বাংলাদেশের বড় নদী: আমাদের দেশের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতমালা। এই পর্বতের বরফগলা পানি এবং ভারত, নেপাল ও ভুটানের প্রচুর বৃষ্টির পানি যখন একসাথে প্রবাহিত হয়, তখন পদ্মা, যমুনা ও মেঘনার মতো বিশাল নদীর সৃষ্টি হয়। সাগর ও মহাসাগরের গুরুত্ব। জীববৈচিত্র্য: সাগরের পানিতে প্রচুর মাছ এবং নানা ধরনের সামুদ্রিক প্রাণী বাস করে। যোগাযোগ: সাগরের ওপর দিয়ে বড় বড় জাহাজ মালপত্র আনা নেওয়া করে, যা ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর: বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর হল ভারত মহাসাগরের একটি অংশ। সহজ সারসংক্ষেপ: আমরা পৃথিবীর যে অংশে বাস করি তা মূলত জল ও স্থলের একটি মিশ্রণ, যেখানে জলের আধিক্য অনেক বেশি। উত্তর দিকের সুউচ্চ হিমালয় পর্বতমালা আমাদের দেশের নদীগুলোর পানির প্রধান উৎস হিসেবে কাজ করে। এই অধ্যায়টি পড়ার সময় আপনি যদি একটি পৃথিবীর মানচিত্র সামনে রাখেন, তবে মহাসাগরগুলোর অবস্থান এবং বাংলাদেশের সাপেক্ষে বঙ্গোপসাগরের অবস্থান খুব সহজেই বুঝতে পারবেন। পাঠ 7: পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর ভেতরের অংশ 3টি ভাগে বিভক্ত। পৃথিবী পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তা শিলামণ্ডল। শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডল আর সবশেষে পৃথিবীর কেন্দ্রের চারদিকে কেন্দ্রমণ্ডল। চিত্র -12। 5. ধারণা করা হয় যে পৃথিবী সৃষ্টির পর বাইরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ চলে যাওয়ায় ভূপৃষ্ঠ ঠান্ডা হয়েছে, কিন্তু কেন্দ্রের দিক থেকে তাপ বেরিয়ে আসতে পারেনি। তাই কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল বেশ উত্তপ্ত। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 2900 কিলোমিটার ব্যাসার্ধের গোলকাকার জায়গা হল কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে নিকেল, লোহা, সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশে এরা কঠিন কিন্তু বাইরের দিকে এরা গলিত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডল ও শিলামণ্ডলের মাঝে রয়েছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের বেশিরভাগই কঠিন, কিন্তু এর কিছু অংশ আধা গলিত অবস্থায় আছে। বিজ্ঞানীরা ধারণা করেন আগ্নেয়গিরির উদ্গীরণে এই অংশটি থেকে গলিত লাভা বের হয়ে আসে। শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। চিত্র 12.5 পৃথিবীর অভ্যন্তরের 3টি মূল ভাগ। পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না, তবে বিজ্ঞানীরা বিভিন্নভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছেন। তোমরা বড় হয়ে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল সম্পর্কে আরও জানবে। তোমরা এই শ্রেণীতে কিছুটা জানবে শিলামণ্ডল সম্পর্কে। পাঠ 7-এ পৃথিবীর ভেতরের লুকানো গঠন সম্পর্কে অত্যন্ত চমৎকার তথ্য দেওয়া হয়েছে। আমরা পৃথিবীর ওপরে বাস করলেও এর গভীরে কি আছে, তা বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে বের করেছেন। নিচে আপনার পড়ার সুবিধার্থে প্রধান 3টি স্তরকে সংক্ষেপে সাজিয়ে দেওয়া হল। পৃথিবীর অভ্যন্তরীণ 3টি স্তর। পৃথিবীর গঠনকে একটি সেদ্ধ ডিমের সাথে তুলনা করা যেতে পারে, যার খোসা, সাদা অংশ এবং কুসুমের মতো 3টি আলাদা স্তর রয়েছে। 1. শিলামণ্ডল, লিথোস্ফিয়ার, ক্রাস্ট। অবস্থান: এটি পৃথিবীর সবচেয়ে বাইরের শক্ত স্তর, যার ওপর আমরা বাস করি। গভীরতা: ভূপৃষ্ঠ থেকে নিচে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত। অবস্থা: এটি শক্ত এবং শীতল। 2. গুরুমণ্ডল, ম্যান্টল। অবস্থান: শিলামণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানের স্তর। অবস্থা: এই স্তরের বেশিরভাগ অংশ কঠিন হলেও কিছু অংশ আধা গলিত অবস্থায় আছে। বিশেষত্ব: বিজ্ঞানীরা মনে করেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় যে গলিত লাভা বের হয়, তা মূলত এই গুরুমণ্ডল থেকেই আসে। 3. কেন্দ্রমণ্ডল, ক। অবস্থান: পৃথিবীর একদম মাঝখানের কেন্দ্রবিন্দুকে ঘিরে থাকা গোলকাকার অংশ। এর ব্যাসার্ধ প্রায় 2900 কিলোমিটার। উপাদান: এখানে নিকেল, লোহা এবং সীসার মতো ভারী ধাতু রয়েছে। অবস্থা:
এটি প্রচণ্ড উত্তপ্ত। এর ভেতরের অংশ কঠিন কিন্তু বাইরের অংশ গলিত বা তরল অবস্থায় আছে। কেন পৃথিবীর ভেতরটা এত গরম? আপনার পাঠ্যবইয়ে একটি খুব সুন্দর কারণ দেওয়া হয়েছে। পৃথিবী সৃষ্টির সময় এটি একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। সময়ের সাথে সাথে বাইরের অংশ, ভূপৃষ্ঠ থেকে তাপ বেরিয়ে গিয়ে তা ঠান্ডা ও শক্ত হয়েছে। কিন্তু ভেতরের অংশ থেকে তাপ বের হওয়ার পথ পায়নি। তাই কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল এখনও প্রচণ্ড উত্তপ্ত রয়ে গেছে। এক নজরে মনে রাখার টেবিল: স্তরের নাম, অবস্থান, বিশেষ বৈশিষ্ট্য, শিলামণ্ডল, সবার ওপরে শক্ত স্তর, আমরা এখানে বাস করি। গুরুমণ্ডল, মাঝে আধা গলিত লাভা এখান থেকে আসে। কেন্দ্রমণ্ডল, কেন্দ্রে প্রচণ্ড গরম, লোহা ও নিকেলে গঠিত। পরবর্তী পাঠগুলোতে আপনি ভূমিকম্প কেন হয় এবং এই শিলামণ্ডলের নড়াচড়া কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। পাঠ ৮: প্লেট টেকটনিক এবং আগ্নেয়গিরির উদ্গীরণ ও ভূমিকম্প। মানুষ সবসময়ই জানতে চেয়েছে কেন ভূমিকম্প হয়। জানতে চেয়েছে কেন আগ্নেয়গিরির উদ্গীরণ হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো জায়গা দিয়ে ভীষণ উত্তপ্ত তরল ও গ্যাসীয় পদার্থ বেরিয়ে আসে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তত্ত্বের মাধ্যমে এগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছে, কিন্তু কোনো ব্যাখ্যাই সেভাবে গ্রহণযোগ্য হয়নি। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা প্লেট টেকটনিক তত্ত্ব নামে একটি তত্ত্ব নিয়ে আসেন। এই তত্ত্ব দ্বারা ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণ ব্যাখ্যা করা যায়। তাই এই তত্ত্ব সকলের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে। প্লেট টেকটনিক তত্ত্ব: এই তত্ত্বের মূল ধারণা হল, ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত। এগুলোকে প্লেট বলা হয়। এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় আছে। এই প্লেটগুলো প্রতি বছরে কোনো একদিকে কয়েক সেন্টিমিটার সরে যায়। প্লেটগুলো কখনো একটি থেকে আরেকটি দূরে সরে যায়, আবার কখনো কখনো একে অন্যের দিকে আসে। কখনো কখনো প্লেটগুলো বছরে কয়েক মিলিমিটার উপরে ওঠে বা নিচে নামে। একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মেশে সেখানেই বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের ঘটনা ঘটে। প্লেটগুলোর সংযোগস্থলে উঁচু পর্বত থাকলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের ঘটনা আরও বাড়ে। ধারণা করা হয়, প্লেটগুলো একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে সেখানে প্রচুর তাপ সৃষ্টি হয়। এই তাপে অভ্যন্তরের পদার্থ গলে যায়। এই গলিত পদার্থ চাপের ফলে নিচ থেকে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে। একেই আগ্নেয়গিরির উদ্গীরণ বলে। ভূভ্যন্তরে উত্তপ্ত ও গলিত শিলা ম্যাগমা নামে পরিচিত এবং বেরিয়ে আসা গলিত তরল পদার্থকে লাভা বলে। একইভাবে প্লেটগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেলে পৃথিবী কেঁপে ওঠে। একেই ভূমিকম্প বলে। আজকাল বাংলাদেশেও ভূমিকম্প সংঘটিত হচ্ছে। চিত্র 12-6: আগ্নেয়গিরি ও নির্গত লাভা। পাঠ ৮-এ পৃথিবীর অন্যতম দুটি শক্তিশালী প্রাকৃতিক ঘটনা, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কেন ঘটে, তা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিচে এই পাঠের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। প্লেট টেকটনিক তত্ত্ব, প্লেট টেকটনিক্স থিওরি। অতীতে মানুষ ভূমিকম্প বা আগ্নেয়গিরির কারণ নিয়ে নানা অবৈজ্ঞানিক ধারণা পোষণ করত। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা প্লেট টেকটনিক তত্ত্ব এর মাধ্যমে এর সঠিক কারণ বের করেছেন। প্লেট কি? আমাদের পায়ের নিচে যে শক্ত শিলামণ্ডল, লিথোস্ফিয়ার, রয়েছে, তা আসলে কোনো একক বা আস্ত অংশ নয়। এটি কতগুলো টুকরো বা খণ্ডে বিভক্ত। এই বিশাল খণ্ডগুলোকে টেকটনিক প্লেট বলা হয়। প্লেটের গতিশীলতা: এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক গলিত ও নরম স্তরের ওপর ভাসমান অবস্থায় রয়েছে। ফলে এগুলো স্থির নয়, প্রতি বছর কোনো দিকে কয়েক সেন্টিমিটার করে সরে যায়। কখনো এরা পরস্পরের কাছাকাছি আসে, ধাক্কা খায়, আবার কখনো দূরে সরে যায়। কোনো প্লেট বছরে কয়েক মিলিমিটার ওপরে ওঠে বা নিচে নামে। আগ্নেয়গিরির উদ্গীরণ, ভলক্যানিক এরাপশন: যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা ঘষা লাগে, তখন তাদের সংযোগস্থলে প্রচণ্ড তাপ ও চাপের সৃষ্টি হয়। ম্যাগমা: প্রচণ্ড তাপে অভ্যন্তরের পাথর ও অন্যান্য খনিজ পদার্থ গলে তরল হয়ে যায়। অভ্যন্তরের এই উত্তপ্ত গলিত শিলাকে ম্যাগমা বলে। লাভা: প্রচণ্ড চাপের কারণে এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ফাটল ভেদ করে বাইরে বেরিয়ে আসে, তাকে লাভা বলে। আর এই পুরো প্রক্রিয়াটিই হল আগ্নেয়গিরির উদ্গীরণ বা অগ্ন্যুৎপাত। ভূমিকম্প, আর্থকুয়েক: প্লেটগুলোর এই প্রতিনিয়ত নড়াচড়া ও ধাক্কাধাক্কির ফলেই ভূমিকম্পের সৃষ্টি হয়। কিভাবে ঘটে?
দুটি ভাসমান প্লেট যখন অত্যন্ত ধীর গতিতে চলতে চলতে হঠাৎ একটি আরেকটির গায়ে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় বা একটির নিচে আরেকটি ঢুকে যেতে চায়, তখন শিলামণ্ডলে তীব্র কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনই ভূপৃষ্ঠে ভূমিকম্প হিসেবে অনুভূত হয়। প্রভাব: যেসব অঞ্চলে প্লেটের সংযোগস্থল অবস্থিত, যেমন পাহাড়ি অঞ্চল বা টেকটনিক লাইনের কাছাকাছি এলাকা, সেখানে ভূমিকম্পের প্রবণতা অনেক বেশি থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে আজকাল আমাদের বাংলাদেশেও প্রায়ই মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হচ্ছে। এক নজরে গুরুত্বপূর্ণ পরিভাষা: শব্দ, সহজ অর্থ: প্লেট, শিলামণ্ডলের এক একটি বিশাল খণ্ড বা টুকরো। ম্যাগমা, মাটির নিচে থাকা উত্তপ্ত গলিত তরল শিলা। লাভা, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসা গলিত ম্যাগমা। টেকটনিক গতি, প্লেটগুলোর একে অপরের দিকে বা বিপরীত দিকে সরে যাওয়ার প্রক্রিয়া। এই পাঠটি সম্পূর্ণ পড়ার পর আমরা বুঝতে পারি যে, আপাতদৃষ্টিতে আমাদের পায়ের নিচের মাটি স্থির মনে হলেও তা আসলে গুরুমণ্ডলের তরল অংশের ওপর প্রতিনিয়ত ভেসে বেড়াচ্ছে এবং এই নড়াচড়াই পৃথিবীর রূপ বদলে দিচ্ছে। পাঠ 9 ও 10: ভূত্বক ও মাটি। শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূত্বক নামে পরিচিত। ভূত্বক হয় পানি নয়তো মাটি দ্বারা আবৃত। ভূত্বকের বেশিরভাগ পানি দ্বারা আবৃত, বাকি অংশটি গুঁড়ো বা ভাঙা পাথুরে পদার্থ দ্বারা আবৃত। ভূত্বকের উপরের অংশটি যখন নানা ধরনের জৈব পদার্থ এবং পাথরের গুঁড়ো দ্বারা গঠিত হয় এবং অপেক্ষাকৃত নরম হয় তখন তাকে মাটি বলে। ভূত্বক মানুষের জন্য পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অংশের উপরে আমরা বসবাস করি, মাটিতে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করি। এছাড়াও এই অংশে রয়েছে খনিজ পদার্থ যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। মাটি গঠন প্রক্রিয়া: সাধারণত পাথর, নুড়ি, কাঁকর, বালি, কাদা ইত্যাদি দ্বারা ভূত্বক গঠিত। এদের সাথে মিশে থাকে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের অংশ। ভূত্বক গঠনকারী এ সকল কঠিন পদার্থের সাধারণ নাম শিলা। কঠিন শিলা থেকে নরম মাটি তৈরি হয় সাধারণত দুটি পর্যায়ে। 1. প্রথম পর্যায়ে কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প ইত্যাদি কারণে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। এছাড়া বায়ু, বরফ বা পানির প্রবাহ ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে অন্য জায়গা থেকে ক্ষুদ্র শিলাকণা এসে একটি স্থানে জমা হয়। 2. দ্বিতীয় পর্যায়ে ক্ষুদ্র শিলাকণার সাথে পানি, বায়ু, ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া, পচা ও মৃত জীবের দেহাবশেষ যোগ হয়। বিভিন্ন স্থানের মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে, তাই বিভিন্ন স্থানের মাটি দেখতে ভিন্ন ভিন্ন, গঠনেও ভিন্ন। তবে মাটির উপরিভাগ থেকে নিচের দিকে অনুসন্ধান করলে সাধারণভাবে কয়েকটি স্তর দেখা যায়। চিত্রে যেমন দেখা যাচ্ছে, তেমনি মাটির একদম উপরের স্তরটিতে পচা ও মৃত জীবদেহ মিশে থাকে। পচা ও মৃত জীবদেহ মিশে তৈরি কালো বা অনুজ্জ্বল উপাদানকে হিউমাস বলে। মাটির উপরের দিকে হিউমাস বেশি থাকে। এই হিউমাস থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। দ্বিতীয় স্তরে হিউমাস কমে আসে, এর জন্য কম কালো বা কিছুটা উজ্জ্বল হয়। তৃতীয় স্তর মূলত ক্ষুদ্র শিলাকণা দ্বারা গঠিত। সবশেষে নিচের স্তরটি কেবল শিলাখণ্ড দ্বারা গঠিত। বাংলাদেশে নদীর কাছাকাছি স্থানে বন্যা হয়। বন্যার পানি পলিমাটি বয়ে আনে। নদীর কাছাকাছি এসব স্থানের মাটির উপরিভাগ পলিমাটি দ্বারা গঠিত। এসব স্থানের মাটির উপরের স্তর সেজন্য খুব পুরনো হয় না। এ মাটি ফসল চাষের জন্য খুব উপযোগী। হিউমাস, শিলাখণ্ড। চিত্র 12(7) মাটির গঠন। খনিজ পদার্থ। আগেই বলা হয়েছে যে, ভূত্বক বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত। এর কিছু অংশ জৈব পদার্থ দিয়ে গড়া। আরও আছে অজৈব পদার্থ। অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। কখনো একটি অজৈব পদার্থ মিশ্রিত অবস্থায় না থেকে আলাদা থাকে। এরূপ অজৈব পদার্থকে খনিজ পদার্থ বলে। খনিজ পদার্থের আরেকটি বৈশিষ্ট্য হল এদেরকে মানুষ তৈরি করে না, এদেরকে প্রকৃতিতেই পাওয়া যায়। চুনাপাথর একটি খনিজ পদার্থ। চুনাপাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট নামের একটি পদার্থ। বাংলাদেশের জয়পুরহাটে ও সিলেটে চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর থেকে সিমেন্ট তৈরি হয়। সাধারণত মাটির নিচের দিকে খনিজ সম্পদ বেশি পাওয়া যায়। কখনো কখনো এরা উপরের মাটির সাথেও মিশে থাকে। দরকারি অনেক খনিজ সম্পদ প্রকৃতিতে পাওয়া যায়। দালান তৈরিতে যে রড ব্যবহার করা হয় তা লোহার তৈরি। গাড়ি, বাস, লঞ্চ এগুলোও তৈরি হয় লোহা থেকে। টিউবওয়েল, লাঙ্গলের ফলা, পেরেক, তারকাটা, যন্ত্রপাতি এগুলোও লোহা থেকে তৈরি। লোহা মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়।
কিছু হাঁড়ি পাতিল চামচ তৈরি হয় অ্যালুমিনিয়াম থেকে। লোহার মতো অ্যালুমিনিয়াম ও মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়। তামা, রূপা, সোনা, দস্তা এসব দরকারি ও দামি পদার্থও মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়। বাংলাদেশে অবশ্য এসব খনিজ সম্পদ বেশি পরিমাণে নেই। কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস মাটির নিচে পাওয়া গেলেও এদেরকে খনিজ পদার্থ বলা হয় না। কারণ এরা জীবদেহ থেকে তৈরি, এরা অজৈব নয়। বড় বড় গাছ মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময়ে এরা কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে। জীবদেহ থেকে তৈরি এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বলে এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। আমাদের দেশে মাটির নিচে বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাস ও কয়লা পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম জ্বালানি হিসেবে বেশ ভালো। এগুলো পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তাতে কলকারখানা চলে, যানবাহন চলে, বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং রান্না করা হয়। এগুলো থেকে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা হয়। যেমন, প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি করা হয়। পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হয়। পাঠ 9 ও 10-এ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপাদান, মাটি এবং খনিজ সম্পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচে আপনার জন্য এই পাঠের মূল বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে সাজিয়ে দেওয়া হল। 1. ভূত্বক ও মাটির গঠন। শিলামণ্ডলের একেবারে উপরের অংশটিই হল ভূত্বক। এর ওপরের নরম স্তরটি, যা পাথরের গুঁড়ো এবং জৈব পদার্থের মিশ্রণে তৈরি, তাকে আমরা মাটি বলি। মাটি তৈরি হওয়ার দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে, ভৌত পরিবর্তন, রোদ, বৃষ্টি, ঝড়, বায়ুপ্রবাহ এবং ভূমিকম্পের কারণে কঠিন শিলা বছরের পর বছর ধরে ভেঙে অত্যন্ত ক্ষুদ্র শিলাকণায় পরিণত হয়। দ্বিতীয় পর্যায়ে, রাসায়নিক ও জৈবিক পরিবর্তন। এই ক্ষুদ্র শিলাকণার সাথে পানি, বাতাস, বিভিন্ন অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, এবং মৃত উদ্ভিদ ও প্রাণীর পচা দেহাবশেষ যুক্ত হয়ে নরম মাটি তৈরি করে। মাটির স্তরবিন্যাস। মাটির উপর থেকে নিচে সাধারণত 4টি প্রধান স্তর দেখা যায়। প্রথম স্তর, সবার উপরে। এখানে পচা ও মৃত জীবদেহ মিশে তৈরি কালো বা অনুজ্জ্বল রঙের হিউমাস থাকে। এই হিউমাস মাটিকে উর্বর করে এবং উদ্ভিদ এখান থেকে পুষ্টি পায়। দ্বিতীয় স্তর, এই স্তরে হিউমাসের পরিমাণ কমে যায়। তাই মাটির রং কিছুটা হালকা বা উজ্জ্বল দেখায়। তৃতীয় স্তর, এই স্তরটি মূলত বিভিন্ন ছোট ছোট শিলাকণা দ্বারা গঠিত। চতুর্থ স্তর, সবার নিচে, এটি কেবল বড় বড় আদি শিলাখণ্ড দ্বারা গঠিত। পল্ল ও বন্যা। বাংলাদেশের নদীগুলোর আশেপাশের এলাকায় প্রায়ই বন্যা হয়। বন্যার পানি নতুন পল্ল বা পলি মাটি নিয়ে আসে। এই কারণে এই অঞ্চলের মাটির ওপরের স্তরটি খুব বেশি পুরনো হতে পারে না এবং এই পলি মাটি ফসল চাষের জন্য অত্যন্ত উর্বর হয়। 2. খনিজ পদার্থ, মিনারেলস। প্রকৃতিতে পাওয়া যায় এমন নির্দিষ্ট রাসায়নিক উপাদান সমৃদ্ধ অজৈব পদার্থগুলোকে খনিজ পদার্থ বলে। এগুলো মানুষ তৈরি করতে পারে না। চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট। এটি একটি খনিজ যা থেকে সিমেন্ট তৈরি করা হয়। বাংলাদেশের জয়পুরহাট ও সিলেট অঞ্চলে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। ধাতব খনিজ, লোহা, অ্যালুমিনিয়াম, তামা, রূপা, সোনা, দস্তা ইত্যাদি খনিজ হিসেবে মাটির নিচে পাওয়া যায়। লোহা দিয়ে রড, পেরেক ও যন্ত্রপাতি এবং অ্যালুমিনিয়াম দিয়ে রান্নার হাঁড়ি পাতিল তৈরি হয়। 3. জীবাশ্ম জ্বালানি, ফসিল ফিউলস। কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে মাটির নিচে পাওয়া গেলেও এদেরকে খনিজ পদার্থ বলা হয় না। কেন খনিজ বলা হয় না? কারণ এগুলো অজৈব নয়। লক্ষ লক্ষ বছর আগে বিশাল বনভূমি ও গাছপালা মাটির নিচে চাপা পড়ে এগুলো তৈরি হয়েছে, অর্থাৎ এগুলো জীবদেহ থেকে উৎপন্ন। জীবাশ্ম জ্বালানি। যেহেতু এগুলো জীবদেহ থেকে তৈরি এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তাই এদের জীবাশ্ম জ্বালানি বলে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার। কয়লা ও গ্যাস। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা চালানো এবং রান্নার কাজে এগুলো পুড়িয়ে তাপ তৈরি করা হয়। ইউরিয়া সার, প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ইউরিয়া সার তৈরি করা হয়। পলিথিন। পেট্রোলিয়াম, খনিজ তেল থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পলিথিন তৈরি করা হয়। এক নজরে মনে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। হিউমাস, মাটির উপরের স্তরে থাকা পচা জৈব পদার্থ যা গাছের পুষ্টি যোগায়। শিলা, ভূত্বক গঠনকারী কঠিন পদার্থ। জীবাশ্ম জ্বালানি বনাম খনিজ। খনিজ হল অজৈব, যেমন লোহা, সোনা, আর জীবাশ্ম জ্বালানি জৈব বা জীবদেহ থেকে তৈরি, যেমন
প্রাকৃতিক গ্যাস, কয়লা। এই অধ্যায়ে আমরা যা শিখলাম, কোটি কোটি বছর আগে একটি মহাবিস্ফোরণ থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। সূর্য একটি নক্ষত্র। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী ও আরও 7টি গ্রহ। পৃথিবীর একটি উপগ্রহ হল চাঁদ। সৃষ্টির সময়ে পৃথিবী খুব গরম ছিল। ধীরে ধীরে এটি ঠান্ডা হয়ে জীবের বাসের উপযোগী হয়েছে। পৃথিবীতে পানি ও নানা রকম গ্যাস আছে বলে জীবনের সৃষ্টি হয়েছে। পৃথিবীর 3টি অংশ বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ ও ভেতরের অংশ। বায়ুমণ্ডলে রয়েছে নানা গ্যাস। ভূপৃষ্ঠ ঢাকা আছে পানি, মাটি ও শিলা দ্বারা। বরফ গলা পানি ও বৃষ্টির পানি ঢাল বেয়ে নিচে প্রবাহিত হওয়ায় ফলে নদীর সৃষ্টি হয়েছে। পৃথিবীর ভেতরের অংশ বা অভ্যন্তর আবার 3টি ভাগে বিভক্ত। পৃথিবীর কেন্দ্রের দিকে আছে কেন্দ্রমণ্ডল, মাঝখানে গুরুমণ্ডল আর উপরের দিকে শিলামণ্ডল। শিলামণ্ডল কতগুলো প্লেটে বিভক্ত। এই প্লেটগুলোর নড়াচড়ার কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। কঠিন শিলার ক্ষুদ্র ক্ষুদ্র কণার সাথে পানি, বায়ু, ব্যাকটেরিয়া, পচা ও মৃত জীবের দেহাবশেষ মিলে মাটি তৈরি হয়। মাটির নিচে রয়েছে অনেক দরকারি পদার্থ। এদের মধ্যে অজৈব পদার্থকে বলে খনিজ পদার্থ। এছাড়া রয়েছে পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি। ঝটপট রিভিশন কার্ড, কুইক রিভিশন কার্ডস। মহাবিশ্বের শুরু 13.7 বিলিয়ন বছর আগে সমান মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। পৃথিবীর শুরু 4.5 বিলিয়ন বছর আগে সমান ধূলিকণা ও গ্যাস একত্রিত হয়ে। পৃথিবীর 3টি স্তর, বায়ুমণ্ডল সমান ভূপৃষ্ঠ সমান অভ্যন্তর ভাগ। অভ্যন্তরের 3টি স্তর, শিলামণ্ডল 70 কিলোমিটার সমান গুরুমণ্ডল, আধা গলিত সমান কেন্দ্রমণ্ডল, ধাতব ও গরম। প্রাকৃতিক দুর্যোগ, প্লেট টেকটনিক নড়াচড়া সমান ভূমিকম্প ও আগ্নেয়গিরির লাভা। মাটির উর্বরতা, পচা মৃত জীবদেহ সমান হিউমাস, কালো রঙের উপাদান। জ্বালানি বনাম খনিজ, অজৈব, লোহা, সোনা, চুনাপাথর। জীবাশ্ম জ্বালানি, জৈব, জীবদেহ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। নিজেকে যাচাই করো। 5টি ছোট প্রশ্ন। আপনি অধ্যায়টি কতটা আত্মস্থ করতে পেরেছেন তা পরীক্ষা করতে নিচের প্রশ্নগুলোর উত্তর মনে মনে ভাবুন তো। 1. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে এবং এর কাজ কি? 2. যদি সূর্য একটি ফুটবলের সমান হয়, তবে আমাদের পৃথিবীর আকার কার সাথে তুলনীয়? 3. কয়লা বা পেট্রোলিয়ামকে কেন খনিজ সম্পদ বলা হয় না? 4. পাহাড়ের চূড়ায় উঠলে আমাদের সাথে অক্সিজেন সিলিন্ডার নিতে হয় কেন? 5. আগ্নেয়গিরি থেকে যে গলিত তরল বের হয়, তা মাটির নিচে এবং উপরে কি নামে পরিচিত? 1. স্ট্রাটোস্ফিয়ার স্তরে থাকে। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। 2. একটি সাধারণ বালুকণার সমান। 3. কারণ এগুলো অজৈব নয়। এগুলো লক্ষ লক্ষ বছর আগে গাছপালা ও জীবদেহ মাটির নিচে চাপা পড়ে তৈরি হয়েছে, জৈব। 4. কারণ মহাকর্ষ বলের কারণে বায়ুমণ্ডলের গ্যাসগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি থাকে, উপরে বাতাস খুব পাতলা বা হালকা। 5. মাটির নিচে একে ম্যাগমা এবং ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে একে লাভা বলে। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। 1. বাংলাদেশের কোথায় চুনাপাথর পাওয়া যায়? সঠিক উত্তর খ, সিলেট। ব্যাখ্যা, পাঠ্যবইয়ের পাঠ 9 ও 10 এর খনিজ পদার্থ অংশে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, বাংলাদেশের জয়পুরহাটে ও সিলেটে চুনাপাথর পাওয়া যায়। এটি একটি দরকারি খনিজ যা থেকে সিমেন্ট তৈরি করা হয়। 2. কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কারণ এগুলো। সঠিক উত্তর খ, আইওই, জৈব পদার্থ এবং জীবদেহ হতে তৈরি। ব্যাখ্যা, আইওই সঠিক। কয়লা ও পেট্রোলিয়াম মূলত কোটি কোটি বছর আগে গাছপালা এবং মৃত জীবদেহ মাটির নিচে চাপা পড়ে তৈরি হয়েছে। যেহেতু এগুলো জীবদেহ থেকে তৈরি, তাই এগুলোকে জৈব পদার্থ বলা হয়। ভুল। খনিজ পদার্থগুলো অজৈব হয়ে থাকে, কিন্তু কয়লা ও পেট্রোলিয়াম জীবদেহ থেকে তৈরি হওয়ায় এরা অজৈব নয়। এই কারণেই এদেরকে প্রকৃত খনিজ পদার্থ বলা হয় না। নিচের উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর। মাটির বিভিন্ন স্তর। 3. কোন স্তরের মাটি কম কালো এবং উজ্জ্বল হয়? সঠিক উত্তর খ, দ্বিতীয় স্তর। ব্যাখ্যা, পাঠ্যবইয়ের পাঠ 9 ও 10 এর মাটির স্তরবিন্যাস অংশ অনুযায়ী, মাটির একদম ওপরের স্তরে, প্রথম স্তরে, প্রচুর হিউমাস থাকে বলে তা অনেক বেশি কালো দেখায়। কিন্তু দ্বিতীয় স্তরে এসে হিউমাসের পরিমাণ কমে যায়।
হিউমাসের পরিমাণ কমে যাওয়ার কারণেই দ্বিতীয় স্তরের মাটি কম কালো বা কিছুটা উজ্জ্বল দেখায়। 4. প্রথম স্তরটি গঠিত হয়। সঠিক উত্তর গ ই ও ই, হিউমাস এবং পচা ও মৃত জীবদেহ দিয়ে। ব্যাখ্যা ই ও ই সঠিক। মাটির একদম ওপরের স্তরটিতে, প্রথম স্তরে, উদ্ভিদ ও প্রাণীর পচা ও মৃত জীবদেহ মিশে থাকে। এই পচা ও মৃত জীবদেহ মিশে তৈরি কালো রঙের উপাদানকে হিউমাস বলা হয়। তাই প্রথম স্তরটি মূলত হিউমাস এবং পচা ও মৃত জীবদেহ দিয়েই গঠিত হয়। ভুল, শিলাকণা দিয়ে প্রধানত নিচের স্তরগুলো, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ স্তর, গঠিত হয়। প্রথম স্তরে মূল উপাদান হল জৈব পদার্থ বা হিউমাস। সৃজনশীল প্রশ্ন 1. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর অভ্যন্তরের 3টি মূল ভাগ বা স্তর। ক. ভূত্বক কাকে বলে? উত্তর: শিলামণ্ডলের একেবারে উপরের দিকের শক্ত ও পাতলা স্তরটিকে ভূত্বক বলে। সহজ কথায়, পৃথিবীর পৃষ্ঠের যে অংশের ওপর আমরা বসবাস করি এবং যা মাটি বা পানি দ্বারা আবৃত থাকে, তাই হল ভূত্বক। খ. ভূপৃষ্ঠ শীতল হলেও কেন্দ্রমণ্ডল উত্তপ্ত কেন? ব্যাখ্যা করো। উত্তর: সৃষ্টির শুরুতে পৃথিবী একটি প্রচণ্ড উত্তপ্ত এবং জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। দীর্ঘ সময় ধরে তাপ বিকিরণ করার কারণে পৃথিবীর বাইরের অংশ বা ভূপৃষ্ঠ দ্রুত শীতল ও শক্ত হয়ে গেছে। কিন্তু পৃথিবীর ভেতরের অংশ বা কেন্দ্রমণ্ডল এখনও অত্যন্ত উত্তপ্ত রয়ে গেছে। এর প্রধান কারণগুলো নিচে ব্যাখ্যা করা হল। বাইরের অংশের দ্রুত তাপ বিকিরণ। পৃথিবীর বাইরের অংশটি, ভূপৃষ্ঠ, সরাসরি মহাশূন্যের সংস্পর্শে থাকায় এটি খুব সহজেই তার ভেতরের তাপ বাইরে বিকিরণ করতে পেরেছে। ফলে ভূপৃষ্ঠ ধীরে ধীরে ঠান্ডা ও শক্ত হয়ে জীবের বসবাসের উপযোগী হয়েছে। ভেতরের তাপ আটকে পড়া, ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে যখন একটি শক্ত পাথুরে আবরণ, শিলামণ্ডল, তৈরি করল, তখন তা একটি কুপরিবাহী বা তাপ অবরোধক হিসেবে কাজ করতে শুরু করে। এর ফলে পৃথিবীর গভীর অভ্যন্তরের তাপ বাইরে বেরিয়ে আসার কোনো পথ পায়নি। কেন্দ্রমণ্ডলের গঠন ও উপাদান। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 2900 কিলোমিটার ব্যাসার্ধের কেন্দ্রমণ্ডলটি নিকেল, লোহা ও সীসার মতো অত্যন্ত ভারী ধাতু দিয়ে গঠিত। বিশাল চাপের কারণে এবং বাইরে তাপ বের হতে না পারায় এই ধাতুগুলো সেখানে প্রচণ্ড উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়ে গেছে। সহজ কথায়, একটি গরম সেদ্ধ ডিমের বাইরের খোসা যেমন দ্রুত ঠান্ডা হয়ে যায় কিন্তু ভেতরের কুসুমটি দীর্ঘক্ষণ গরম থাকে, ঠিক তেমনি ভূপৃষ্ঠ শীতল হলেও তাপ আটকে থাকার কারণে পৃথিবীর কেন্দ্রমণ্ডল এখনও প্রচণ্ড উত্তপ্ত। গ. পি অংশটির গঠন বর্ণনা করো। উদ্দীপকে দেওয়া চিত্রটি লক্ষ্য করলে দেখা যায়, এটি পৃথিবীর অভ্যন্তরীণ 3টি মূল স্তরের একটি প্রস্থচ্ছেদ। এখানে চিহ্নিত অংশগুলো হল: পি সমান শিলামণ্ডল, লিথোস্ফিয়ার, ক্রাস্ট; কিউ সমান গুরুমণ্ডল, ম্যান্টল; আর সমান কেন্দ্রমণ্ডল, ক। নিচে উদ্দীপকের পি অংশ অর্থাৎ শিলামণ্ডলের গঠন বর্ণনা করা হল। পি অংশ বা শিলামণ্ডলের গঠন। পৃথিবীর পৃষ্ঠের নিচে একে ঘিরে যে শক্ত এবং শীতল পাথুরে স্তরটি রয়েছে, তাই হল শিলামণ্ডল। এটি পৃথিবীর অভ্যন্তরীণ 3টি স্তরের মধ্যে সবচেয়ে বাইরের স্তর। এর গঠনগত প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হল। অবস্থান ও গভীরতা। শিলামণ্ডল পৃথিবীর একেবারে উপরিভাগে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাটির নিচে এটি প্রায় 70 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। ভৌত অবস্থা। শিলামণ্ডলের ওপরের অংশটি ঠান্ডা ও শক্ত শিলা দ্বারা গঠিত। পৃথিবী সৃষ্টির পর এর উপরিভাগ থেকে তাপ মহাশূন্যে বিকিরিত হয়ে যাওয়ায় এই স্তরটি সবার আগে শীতল ও কঠিন আকার ধারণ করেছে। প্লেট টেকটনিক গঠন। শিলামণ্ডল কোনো একক বা অখণ্ড স্তর নয়। এটি কতগুলো বড় বড় টুকরো বা খণ্ডে বিভক্ত, যেগুলোকে টেকটনিক প্লেট বলা হয়। এই প্লেটগুলো এর নিচে থাকা গুরুমণ্ডলের আধা গলিত অংশের ওপর ভাসমান অবস্থায় থাকে। জীবের জন্য গুরুত্ব। শিলামণ্ডলের একেবারে ওপরের পাতলা অংশটিই হল ভূত্বক, যা নরম মাটি এবং পানি দ্বারা আবৃত। এই স্তরের ওপরেই উদ্ভিদ ও প্রাণী বসবাস করে এবং মানুষ চাষাবাদের মাধ্যমে খাদ্য উৎপাদন করে। এছাড়া লোহা, অ্যালুমিনিয়াম, তামা, সোনা ও চুনাপাথরের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলো এই শিলামণ্ডলেই পাওয়া যায়। ঘ. কিউ ও আর এর কোন স্তরটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের জন্য দায়ী? যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকের চিত্রটি বিশ্লেষণ করলে আমরা পাই, কিউ স্তরটি হল গুরুমণ্ডল, ম্যান্টল; আর স্তরটি হল কেন্দ্রমণ্ডল, ক।
ভূমিকম্প এবং আগ্নেয়গিরির উদ্গীরণের মতো ভয়াবহ প্রাকৃতিক ঘটনাগুলোর জন্য মূলত কিউ স্তর অর্থাৎ গুরুমণ্ডল প্রত্যক্ষভাবে দায়ী। নিচে যুক্তিসহ এর বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হল। ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণে কিউ স্তরের গুরুমণ্ডল ভূমিকা। বিজ্ঞানীদের সর্বজনগ্রাহ্য প্লেট টেকটনিক তত্ত্ব প্লেট টেকটনিক্স থিওরি অনুযায়ী ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মূল কারণটি লুকিয়ে আছে গুরুমণ্ডলে। ১. আধা গলিত অবস্থা ও পরিচলন প্রবাহ। শিলামণ্ডলের ঠিক নিচে অবস্থিত গুরুমণ্ডলের তাপমাত্রা ও চাপ অত্যন্ত বেশি। প্রচণ্ড তাপের কারণে এই স্তরের একটি বড় অংশ কঠিন হলেও এর কিছু অংশ সান্দ্র বা আধা গলিত সেমি লিকুইড অবস্থায় থকথকে কাদার মতো রয়েছে। এই উত্তপ্ত ও আধা গলিত স্তরের ওপর পৃথিবীর শিলামণ্ডলের খণ্ডগুলো বা টেকটনিক প্লেটগুলো ভাসমান অবস্থায় থাকে। গুরুমণ্ডলের ভেতরের উত্তাপের কারণে সেখানে এক ধরনের ধীরগতির পরিচলন প্রবাহ বা স্রোতের সৃষ্টি হয়, যা ওপরের প্লেটগুলোকে গতিশীল রাখে। ২. প্লেটগুলোর নড়াচড়া ও ভূমিকম্প। গুরুমণ্ডলের ওপর ভাসমান এই টেকটনিক প্লেটগুলো স্থির নয়। এগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে কোনো একদিকে সরে যায়। এই নড়াচড়ার কারণে যখন দুটি প্লেট অত্যন্ত ধীর গতিতে চলতে চলতে হঠাৎ একটি আরেকটির গায়ে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় বা ঘষা খায়, তখন শিলামণ্ডলে তীব্র কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনই ভূপৃষ্ঠে ভূমিকম্প হিসেবে অনুভূত হয়। ৩. ম্যাগমা ও আগ্নেয়গিরির উদ্গীরণ। প্লেটগুলোর সংযোগস্থলে প্রচণ্ড ঘর্ষণ ও গুরুমণ্ডলের অতিরিক্ত তাপের কারণে অভ্যন্তরের পাথর গলে তরল ম্যাগমাতে পরিণত হয়। গুরুমণ্ডলে থাকা এই উত্তপ্ত ম্যাগমা ও গ্যাস যখন প্রচণ্ড চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ফাটল ফেটে তীব্র বেগে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলে। এই পুরো প্রক্রিয়াটিই হল আগ্নেয়গিরির উদ্গীরণ। ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণে আর স্তরের কেন্দ্রমণ্ডল ভূমিকা কেন অপ্রত্যক্ষ? কেন্দ্রমণ্ডল আর স্তর পৃথিবীর কেন্দ্রভাগে প্রায় ২৯০০ কিলোমিটার গভীরতার একটি গোলকাকার অংশ। এটি প্রচণ্ড উত্তপ্ত এবং লোহা নিকেলের মতো ভারী ধাতু দিয়ে গঠিত হলেও ভূপৃষ্ঠের প্রাকৃতিক পরিবর্তনগুলোতে এর কোনো সরাসরি বা প্রত্যক্ষ ভূমিকা নেই। কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশটি প্রচণ্ড চাপের কারণে কঠিন অবস্থায় রয়েছে। এর অবস্থান অত্যন্ত গভীরে হওয়ায় এখান থেকে সরাসরি কোনো লাভা বা ম্যাগমা ভূপৃষ্ঠে উঠে আসতে পারে না। সিদ্ধান্ত: উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে, যদিও পৃথিবীর সমস্ত তাপের মূল উৎস কেন্দ্রমণ্ডল আর স্তর, তবে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলোর ভাসমান থাকার ভিত্তি এবং ম্যাগমা সৃষ্টির সরাসরি উৎস হল গুরুমণ্ডল কিউ স্তর। তাই কিউ স্তর বা গুরুমণ্ডলই ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের জন্য সরাসরি দায়ী। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. কিভাবে সূর্য সৃষ্টি হয়েছিল? ব্যাখ্যা করো। আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্যের সৃষ্টির ইতিহাস অত্যন্ত প্রাচীন ও বিস্ময়কর। বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ও মহাজাগতিক গবেষণার মাধ্যমে সূর্যের জন্মকথা ব্যাখ্যা করেছেন। নিচে সূর্যের সৃষ্টি প্রক্রিয়াটি সহজভাবে ব্যাখ্যা করা হল। ১. মহাবিস্ফোরণ এবং আদি মহাবিশ্ব। আজ থেকে প্রায় ১৩.৭ বিলিয়ন বছর আগে একটি প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে আমাদের মহাবিশ্বের জন্ম হয়, যাকে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং বলা হয়। এই বিস্ফোরণের পর মহাবিশ্ব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং ঠান্ডা হতে শুরু করে। এর ফলে অতি ক্ষুদ্র পদার্থকণা তৈরি হয়, যা পরবর্তীতে ধূলিকণা ও গ্যাসে পরিণত হয়। ২. সৌর নেবুলা বা নীহারিকার সৃষ্টি। মহাবিস্ফোরণের দীর্ঘ সময় পর, আজ থেকে প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে মহাকাশের একটি নির্দিষ্ট অংশে বিশাল আকৃতির ধূলিকণা এবং গ্যাসের, প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম, মেঘ তৈরি হয়। মহাকাশের এই বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘকে বৈজ্ঞানিক ভাষায় নীহারিকা বা সৌর নেবুলা সোলার নেবুলা বলা হয়। ৩. মহাকর্ষ বলের প্রভাব ও ঘূর্ণন। ধীরে ধীরে এই বিশাল গ্যাসীয় মেঘের ভেতরের কণাগুলো মহাকর্ষ বলের প্রভাবে একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। যত বেশি কণা এক জায়গায় জড়ো হতে থাকে, সেখানকার মহাকর্ষ টান তত বাড়তে থাকে এবং পুরো গ্যাসীয় পিণ্ডটি ঘুরতে শুরু করে। ঘূর্ণনের তীব্রতা বাড়ার সাথে সাথে এটি একটি চ্যাপ্টা থালার মতো আকৃতি ধারণ করে এবং এর ঠিক কেন্দ্রস্থলে ভর বা পদার্থের ঘনত্ব প্রচণ্ড বেড়ে যায়। ৪. নিউক্লিয় সংযোজন নিউক্লিয়ার ফিউশন ও সূর্যের জন্ম। গ্যাসীয় পিণ্ডটির কেন্দ্রে যখন অবিশ্বাস্য পরিমাণ পদার্থ জমা হয়, তখন সেখানে প্রচণ্ড চাপ এবং তাপমাত্রা, প্রায় ১,৫০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস, সৃষ্টি হয়।
এই চরম উত্তাপ ও চাপের ফলে কেন্দ্রের হাইড্রোজেন গ্যাসগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হতে শুরু করে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়ার ফিউশন বলে। এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ তাপ ও আলোক শক্তি উৎপন্ন হতে থাকে এবং চারদিকে ছড়িয়ে পড়ে বিশাল গ্যাসীয় পিণ্ড হিসেবে আমাদের সূর্যের জন্ম হয়। সংক্ষেপে সূর্যের সৃষ্টি চক্র: মহাবিস্ফোরণ, ধূলিকণা ও গ্যাসের মেঘ, নেবুলা, মহাকর্ষীয় সংকোচন, নিউক্লিয় সংযোজন, ফিউশন, সূর্যের জন্ম। সূর্য সৃষ্টি হওয়ার পর এর আশেপাশে ভেসে বেরানো অবশিষ্ট ধূলিকণা ও গ্যাস কোটি কোটি বছর ধরে একত্রিত হয়ে আমাদের পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ ও উপগ্রহগুলো তৈরি করেছে। 2. ভূপৃষ্ঠ থেকে উঁচুতে গেলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় কেন? ব্যাখ্যা করো। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায়, যেমন কোনো উঁচু পর্বতের চূড়ায়, বাতাস তত হালকা বা পাতলা হতে থাকে। এই কারণে সেখানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এর পেছনের বৈজ্ঞানিক কারণগুলো নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হল। 1. মহাকর্ষ বল ও বায়ুর ঘনত্ব। আমাদের পৃথিবী তার কেন্দ্রমুখী বল বা মহাকর্ষ বলের মাধ্যমে বায়ুমণ্ডলের গ্যাসগুলোকে নিজের দিকে টেনে রাখে। এই টানের কারণে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস ভূপৃষ্ঠের কাছাকাছি জমা হয়ে থাকে। ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠতে থাকি, পৃথিবীর মহাকর্ষ বলের টান তত কমতে থাকে এবং বায়ুমণ্ডলের গ্যাসগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ওপরের দিকে বায়ুর ঘনত্ব অনেক কমে যায় বা বাতাস হালকা হয়ে যায়। 2. বায়ুমণ্ডলের চাপ কমে যাওয়া। ভূপৃষ্ঠে বায়ুর যে চাপ থাকে, উপরে উঠলে সেই চাপ অনেক কমে যায়। বায়ুর চাপ কমে যাওয়ার কারণে ফুসফুসের ভেতরে বাতাস টেনে নেওয়া আমাদের শরীরের জন্য কঠিন হয়ে পড়ে। 3. অক্সিজেনের আংশিক চাপ কমে যাওয়া। যদিও বায়ুমণ্ডলের সব উচ্চতাতেই অক্সিজেনের শতকরা হার প্রায় একই থাকে, প্রায় 21%, কিন্তু বাতাস হালকা হয়ে যাওয়ার কারণে বাতাসে সামগ্রিক অণুর সংখ্যা কমে যায়। সহজ কথায়, ভূপৃষ্ঠে 1 লিটার বাতাসে যতগুলো অক্সিজেনের অণু থাকে, পাহাড়ে বা অনেক উঁচুতে 1 লিটার বাতাসে তার চেয়ে অনেক কম অক্সিজেনের অণু থাকে। এর ফলে প্রতিবার শ্বাস নেওয়ার সময় আমাদের ফুসফুস পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না। এর ফলে শরীরে কী ঘটে? যখন ফুসফুস পর্যাপ্ত অক্সিজেন পায় না, তখন রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। শরীর তখন এই ঘাটতি পূরণ করতে দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে এবং হৃৎপিণ্ডের স্পন্দন বাড়িয়ে দেয়। এর ফলে মানুষের বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাল্টিটিউড সিকনেস বলা হয়। এই কারণেই পর্বতারোহীরা যখন এভারেস্ট বা অন্যান্য উঁচু পর্বতের চূড়ায় ওঠেন, তখন তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য সাথে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান। 3. প্লেট টেকটনিক তত্ত্বটি বিবৃত ও ব্যাখ্যা করো। ভূপৃষ্ঠের পরিবর্তন, পর্বত সৃষ্টি, এবং বিশেষ করে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কেন ঘটে, তা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য ও আধুনিক তত্ত্ব হল প্লেট টেকটনিক তত্ত্ব, প্লেট টেকটনিক্স থিওরি। নিচে তত্ত্বটি বিবৃত ও বিস্তারিত ব্যাখ্যা করা হল। প্লেট টেকটনিক তত্ত্বের মূল বক্তব্য, স্টেটমেন্ট: আমাদের পৃথিবীর শক্ত শিলামণ্ডল, লিথোস্ফিয়ার, একটি অখণ্ড স্তর নয়, বরং এটি কতগুলো ছোট বড় খণ্ড বা প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো এর নিচে অবস্থিত গুরুমণ্ডলের, ম্যান্টল, আধা গলিত স্তরের ওপর ভাসমান অবস্থায় রয়েছে এবং অত্যন্ত ধীর গতিতে প্রতিনিয়ত নড়াচড়া করছে। তত্ত্বটির বিস্তারিত ব্যাখ্যা: তত্ত্বটি সহজভাবে বোঝার জন্য এটিকে 3টি প্রধান ভাগে আলোচনা করা যায়। 1. প্লেট কী এবং এরা কোথায় থাকে? আমাদের পায়ের নিচে পৃথিবীর যে শক্ত পাথুরে স্তর বা শিলামণ্ডল রয়েছে, তা আসলে ডিমের খোসার মতো কতগুলো টুকরোয় বিভক্ত। এই এক একটি বিশাল টুকরোকে টেকটনিক প্লেট বলা হয়। পৃথিবীতে মূলত 7 থেকে 8টি প্রধান প্লেট এবং বেশ কয়েকটি ছোট প্লেট রয়েছে। এই প্লেটগুলো স্থির কোনো ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই। শিলামণ্ডলের ঠিক নিচেই রয়েছে গুরুমণ্ডল, ম্যান্টল, যার ওপরের অংশটি প্রচণ্ড তাপ ও চাপের কারণে আধা গলিত বা থকথকে তরল অবস্থায় রয়েছে। এই তরল স্তরের ওপর আমাদের শিলামণ্ডলের প্লেটগুলো ঠিক সেভাবেই ভেসে আছে, যেভাবে পানির ওপর বরফের টুকরো ভেসে থাকে। 2. প্লেটগুলোর নড়াচড়া বা গতিশীলতা। গুরুমণ্ডলের ভেতরের প্রচণ্ড তাপের কারণে সেখানে এক ধরনের ধীরগতির পরিচলন স্রোত, কনভেকশন কারেন্ট, তৈরি হয়। এই স্রোতের ধাক্কায় ওপরের প্লেটগুলোও নড়াচড়া করতে শুরু করে। প্লেটগুলো অত্যন্ত ধীর গতিতে, বছরে
সাধারণত মাত্র কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়। এই নড়াচড়া প্রধানত তিনভাবে হতে পারে। অভিসারী গতি, কনভার্জেন্ট বাউন্ডারি, যখন দুটি প্লেট একে অপরের দিকে এগিয়ে আসে এবং একটির সাথে অন্যটির ধাক্কা লাগে। অপসারী গতি, ডাইভার্জেন্ট বাউন্ডারি, যখন দুটি প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়। পার্শ্বীয় গতি, ট্রান্সফর্ম বাউন্ডারি, যখন দুটি প্লেট পাশাপাশি ঘষা খেয়ে অতিক্রম করে। ৩. প্লেটের নড়াচড়ার প্রভাব। এই প্লেটগুলোর সংযোগস্থল বা সীমানাতেই পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক পরিবর্তনগুলো ঘটে থাকে। ভূমিকম্পের সৃষ্টি। দুটি ভাসমান প্লেট যখন অত্যন্ত ধীর গতিতে চলতে চলতে হঠাৎ পরস্পরের সাথে ধাক্কা খায় বা ঘষা লাগে, তখন সংযোগস্থলে প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়। এই শক্তির কারণে শিলামণ্ডলে তীব্র কম্পনের সৃষ্টি হয়, যা ভূপৃষ্ঠে ভূমিকম্প হিসেবে অনুভূত হয়। আগ্নেয়গিরির উদগীরণ। প্লেটগুলোর ধাক্কা বা ঘর্ষণের ফলে সৃষ্ট প্রচণ্ড তাপে ভূ অভ্যন্তরের পাথর গলে তরল ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা যখন প্রচণ্ড চাপে ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, লাভা হিসেবে, তখন তাকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বলে। পর্বত সৃষ্টি। দুটি প্লেটের মুখোমুখি ধাক্কার ফলে মধ্যবর্তী নরম শিলাস্তরে ভাঁজ পড়ে হিমালয়ের মতো বিশাল বিশাল ভাঁজ পর্বতের সৃষ্টি হয়েছে। সহজ উদাহরণ: একটি পাত্রে পানি নিয়ে তার ওপর যদি কয়েকটি কাঠের টুকরো পাশাপাশি ভাসিয়ে দেওয়া হয় এবং পানি ফুটানো শুরু করা হয়, তবে দেখা যাবে ভেতরের পানির স্রোতের কারণে কাঠের টুকরোগুলো নড়ছে। কখনো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, আবার কখনো দূরে সরে যাচ্ছে। আমাদের পৃথিবীর টেকটনিক প্লেটগুলোও ঠিক এই একই নিয়মে গুরুমণ্ডলের ওপর প্রতিনিয়ত ভেসে ও নড়ে বেড়াচ্ছে। তাহলে ভাবুন তো, যদি সূর্য একটা ফুটবলের মতো বড় হয়, তবে আমাদের এই সুন্দর পৃথিবীটা মহাবিশ্বের বুকে একটা ছোট্ট বালুকণার সমান। আর এই ছোট্ট বালুকণার ভেতরেই রয়েছে শিলামণ্ডল, গুরুমণ্ডল আর ফুটন্ত কেন্দ্রমণ্ডলের মতো কত শত বিস্ময়। আশা করি আজকের ক্লাসটি দেখার পর পৃথিবীর উৎপত্তি আর মাটির ভেতরের গঠন নিয়ে আপনাদের মনের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমাদের আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং গাইড বই ছাড়াই নিজে নিজে শিখতে সাহায্য করে, তবে এখনই হাই স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের ক্লাসে আপনার সবচেয়ে প্রিয় অংশ কোনটি ছিল, তা ঝটপট আমাদের কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো দারুণ ক্লাসে। ধন্যবাদ।